আজকে আমাদের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন থেকে ধ্বনি রূপান্তর এবং ধ্বনি রূপান্তরের একটি অংশ আলোচনা করব, সেটি হচ্ছে স্বরসঙ্গতি। এবং ধ্বনি স্থানান্তর থেকে একটি অংশ আলোচনা করব, ধ্বনি স্থানান্তরের অভিশ্রুতি এবং অপিনিয়ন। ধ্বনি রূপান্তর রূপান্তর কি? যেখানে ধ্বনির রূপ পরিবর্তন হবে, অর্থাৎ ধ্বনি যে তার মূল রূপ, সেই মূল রূপ থেকে রূপান্তরিত হবে, অর্থাৎ ধ্বনির এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হওয়া, এটাই হচ্ছে ধ্বনি রূপান্তর। সেই ধ্বনি রূপান্তরেরই অংশ হচ্ছে স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতিতে কিন্তু ধ্বনি রূপান্তরিত হবে, অর্থাৎ ধ্বনির একটি রূপ থেকে আরেকটি রূপে পরিবর্তিত হবে, এটাকেই বলি ধ্বনি রূপান্তর। এই স্বরসঙ্গতিতে এটাই কিন্তু আমরা লক্ষ্য করব যে ধ্বনি কিভাবে তার রূপ পরিবর্তন করছে। অ্যাকচুয়ালি স্বরসঙ্গতির আসল কথা হচ্ছে যে স্বরসঙ্গতিতে ধ্বনি তার রূপ পরিবর্তন করে, তার মূল রূপ থেকে অন্য একটি রূপ ধারণ করে বা রূপান্তরিত হয়। এটি স্বরসঙ্গতিতেই একমাত্র কিন্তু পরিলক্ষিত হয়। যেহেতু স্বরসঙ্গতি ধ্বনি রূপান্তরের একটি অংশ, তাই স্বরসঙ্গতিতে মনে রাখতে হবে যে ধ্বনির রূপান্তরিত হবে। অর্থাৎ স্বরসঙ্গতিতে আমাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে স্বরসঙ্গতিতে ধ্বনি রূপান্তরিত হয়। তো চলো আমরা আলোচনা শুরু করি। স্বরসঙ্গতি স্বরসঙ্গতি কি বা কাকে বলে? স্বরসঙ্গতি সংজ্ঞা হিসেবে বলতে পারি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর, উভয় স্বরের প্রভাবে উভয় স্বর, অথবা উভয় স্বরের প্রভাবে মধ্যবর্তী স্বর রূপান্তরিত হয়ে যে ধ্বনি যে সঙ্গতি স্থাপন করে তাকে স্বরসঙ্গতি বলে। তাহলে যেমন কুয়া থেকে কো, বুড়া থেকে বুড়ো, এগুলি হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ। এই কুয়া থেকে কুয়ো এবং বুড়া থেকে বুড়ো, এই যে রূপ পরিবর্তন, এটাই কিন্তু স্বরসঙ্গতি। কিভাবে পরিবর্তিত হচ্ছে রূপ, চলো আমি তোমাদের সেটি দেখাই। দেখো, এই যে কুয়া, কুয়া থেকে কুয়ো, তাহলে কুয়াতে আমরা কি পাচ্ছি? আমরা এখানে ব্যঞ্জনগুলি লিখবো না, কেন কি যেহেতু এখানে ব্যঞ্জনের কোনো প্রভাব নেই, সেই জন্য আমরা ব্যঞ্জনগুলি লিখছি না, শুধুমাত্র স্বরগুলি লিখছি। এই কুয়াতে আমরা পাচ্ছি উ এবং আ, আর কুয়োতে পাচ্ছি উ এবং ও। দেখো কিভাবে স্বরসঙ্গতিতে তার ধ্বনির যে স্বরটি আছে সেই স্বরটি রূপান্তরিত হচ্ছে। এখানে প্রথমে রয়েছে উ ধ্বনি, উ স্বর। এই উ স্বরটি পরবর্তীতে রূপান্তরিত হয়নি। এই উ স্বরের প্রভাবে পরবর্তী যে আ স্বরটি, এই স্বরটি কিন্তু তার রূপ পরিবর্তন করেছে। এখানে এই আ স্বরটি রূপান্তরিত হয়ে ও স্বরে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আ স্বরটি কিন্তু এখানে ও স্বরে রূপান্তরিত হয়েছে। কার প্রভাবে? সেটা হচ্ছে এই উ স্বরটির প্রভাবে আ স্বরটি কি ওতে রূপান্তরিত হলো, ও স্বরে রূপান্তরিত হলো। তাহলে প্রভাবটা কার বেশি? এখানে এখানে প্রভাবটা উ এর বেশি। সেই জন্য কিন্তু পরবর্তী যে আ স্বরটি, সেটি রূপান্তরিত হয়ে গিয়ে ও স্বরে পরিণত হয়েছে। কিন্তু দেখো পূর্ববর্তী যে উ স্বরটি, রসু, এই স্বরটি কিন্তু অপরিবর্তিত আছে। এখানে কিন্তু প্রগত স্বরসঙ্গতি ঘটেছে। পরে আমরা বিস্তারিতভাবে প্রগত সংগতি আলোচনা করছি। কারণ কি, প্রগত সংগতিতে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর রূপান্তরিত হয়, অর্থাৎ পূর্ববর্তী স্বর এখানে রসু, এর প্রভাবে পরবর্তী যে আ স্বরটি আছে সেটি রূপান্তরিত হয়ে ওতে পরিণত হয়েছে। বোঝা গেল? একইভাবে বুড়া থেকে বুড়ো, সেই একইভাবে উ এর প্রভাবে পরবর্তী আ স্বরটি ওতে পরিণত হয়েছে, ও কিন্তু এখানে অপরিবর্তিত আছে, এবং উ এর প্রভাবে আ স্বরটি ও এ পরিণত হয়েছে। তাহলে এখানে কিন্তু স্বরসঙ্গতি ঘটছে, মনে রাখতে হবে। এবার জেনে নিই স্বরসঙ্গতির অপর নাম উচ্চতার সাম্য বা স্বরসঙ্গতি। কেন স্বরসঙ্গতিকে
উচ্চতা সাম্য বলা হচ্ছে, আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে কুয়া থেকে কুয়ো, উ এবং আ, উ এবং ও। দেখো, যখন কুয়া ছিল তখন কুয়া থেকে উ থেকে আ হয়েছে, যখন কুয়ো হয়ে গেল তখন উ থেকে ও হয়েছে। অর্থাৎ দেখো, এখানে উচ্চতার কিন্তু হ্রাস ঘটল। প্রথমে উ থেকে আ হয়েছে কুয়াতে, উ থেকে আ, এখানে কিন্তু অনেকটাই দূরত্ব, এবং যখন কুয়ো হলো তখন কিন্তু উ থেকে ও হলো, অর্থাৎ এখানে উচ্চতার হ্রাস ঘটল, উচ্চতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ উচ্চতার সাম্য বজায় রাখার জন্য কিন্তু সরসঙ্গতি ঘটে থাকে। মনে রাখতে হবে, সরসঙ্গতিতে সবসময় উচ্চতার সাম্য হ্রাস পায়। কেন সরসঙ্গতিতে এরকম হয়? কারণ সরসঙ্গতি এই জন্যই ঘটে আমাদের উচ্চারণের সুবিধার জন্য। এই যে কুয়া থেকে যখন আমরা কুয়ো উচ্চারণ করছি তখন আমাদের উচ্চারণ করতে সুবিধা হচ্ছে, সেই জন্য কিন্তু কুয়ো থেকে কুয়া হচ্ছে, যেমন উ স্বরটির ও স্বরে উ স্বরটির প্রভাবে আ স্বরটি ও স্বরে পরিণত হয়েছে এবং উ স্বরটি অপরিবর্তিত রয়েছে। এখানে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু উচ্চতার সাম্য ঘটেছে, উচ্চতার সাম্য ঘটেছে, উচ্চতার সাম্য ঘটেছে। কিভাবে ঘটলো সেটা আমি দেখিয়ে দিলাম। যে যখন কুয়া ছিল তখন উ থেকে আ, যখন কুয়ো হয়ে গেল কুয়া থেকে তখন কিন্তু উ থেকে ও হলো। তোমরা আরো কয়েকটি উদাহরণ নিয়ে ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে সেখানে প্রতি ক্ষেত্রেই এরকম হচ্ছে, উচ্চতার সাম্য হ্রাস পাচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি না বোঝো দ্বিতীয়বার দেখো ভিডিওটি, আশা করি তোমরা বুঝে যাবে। এরপর আমরা আলোচনা করব স্বরসঙ্গতি প্রকারভেদ, অর্থাৎ স্বরসঙ্গতি কয় প্রকার। স্বরসঙ্গতি প্রকারভেদ, স্বরসঙ্গতি মূলত 4 প্রকার: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। এই 4 প্রকার স্বরসঙ্গতি রয়েছে। স্বরসঙ্গতিকে মূলত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 4 প্রকার: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। তো চলো আমরা এবার প্রগত স্বরসঙ্গতি আলোচনা করি। প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতিতে আমাদের মনে রাখতে হবে যে প্রগত স্বরসঙ্গতিতে সর্বদা পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী যে স্বরটি থাকবে সেটি রূপান্তরিত হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে। এটা হচ্ছে মূল ফান্ডা। প্রগত স্বরসঙ্গতিতে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটি পরিবর্তিত বা রূপান্তরিত হবে। তাহলে কি ফান্ডা বললাম? প্রগত স্বরসঙ্গতিতে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটি রূপান্তরিত বা পরিবর্তিত হবে। দেখো, যার প্রভাব বেশি সেই স্বরটি কিন্তু অপরিবর্তিত থাকবে এবং যার প্রভাব কম সেই স্বরটি পরিবর্তিত হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, যেমন বিলাত থেকে বিলেত, বিলাত থেকে বিলেত। আমরা ব্যঞ্জনগুলি লিখবো না, যেহেতু ব্যঞ্জনের এখানে প্রভাব নেই, শুধু স্বরের প্রভাব, সেই জন্য স্বরগুলি আমি লিখেছি। বিলাতের মধ্যে পাচ্ছি আমরা ই এবং আ স্বর, এবং বিলেত যখন হয়ে গেল তখন পাচ্ছি আমরা ই এবং এ স্বর। এবার দেখো, আমাদের পূর্ববর্তী যে ই স্বর রয়েছে তার প্রভাবে পরবর্তী আ স্বরটি রূপান্তরিত হয়ে এ স্বরে পরিবর্তিত হয়েছে, এবং পূর্ববর্তী স্বরটি যে আছে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ই স্বরটি কিন্তু ই স্বর রয়েছে। অর্থাৎ এখানে কি, পূর্ববর্তী স্বরের প্রভাব বেশি, সেই জন্য সেটি অপরিবর্তিত আছে, যেহেতু পরবর্তী স্বরের প্রভাব কম সেই জন্য সেটি পরিবর্তিত হয়ে গেছে। তাহলে প্রগত স্বরসঙ্গতিতে কি হবে? পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটি রূপান্তরিত হবে। তাহলে এখানে কার প্রভাব বেশি? এখানে পূর্ববর্তী স্বরের প্রভাব বেশি। কেন কি, ই স্বরের প্রভাবে, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী আ স্বরটি পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে
এ স্বরের রূপ ধারণ করেছে এবং পূর্ববর্তী যে ই স্বরটি রয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত আছে, সেই জন্য এখানে প্রগত স্বরসঙ্গতি ঘটেছে। যদি না বুঝতে পারো ভিডিওটি দ্বিতীয়বার দেখো, আশা করি বুঝবে। যদি না পারো কমেন্টের মাধ্যমে জানাবে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না, আমি সেই জায়গাটা আলোচনা করে দেব। পরে আরেকটা উদাহরণ নিচ্ছি আমরা, যেমন বুড়া, বুড়া থেকে বুড়ো, দেখো এখানেও সেম ঘটেছে। বুড়া, বুড়া শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে এই বর্ণগুলি আমরা পাবো, এবং বুড়ো শব্দটিকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা এই বর্ণগুলি পাবো। তোমরা বর্ণ বিশ্লেষণে যদি পর্ব না দেখে থাকো আমার প্লে লিস্টে যাবে, সেখানে বর্ণ বিশ্লেষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করেছি আমি। আশা করি সেই পর্বটি দেখলে বর্ণ বিশ্লেষণ নিয়ে তোমাদের কারোর মধ্যে আর কোনো ডাউট থাকবে না। তাহলে দেখো এই বর্ণ বিশ্লেষণ করলাম, এবার দেখো যে এখানে বুড়া এবং বুড়ো, এবার আমরা ব্যঞ্জনগুলো বাদ দিয়ে দিই, যেহেতু ব্যঞ্জনের প্রভাব নেই এই ব্যঞ্জনগুলো আমরা ধরবো না, আমরা শুধু স্বরগুলো ধরবো। প্রথমে স্বর রয়েছে উ, এবং পূর্ববর্তী স্বর হচ্ছে উ এবং পরবর্তী স্বর হচ্ছে আ। আর বুড়োতে পূর্ববর্তী স্বর হচ্ছে উ এবং পরবর্তী স্বর হচ্ছে ও। এখানে দেখো পূর্ববর্তী স্বর উ এর প্রভাবে পরবর্তী যে স্বর আ সেটি কিন্তু রূপান্তরিত হয়ে ও স্বরে পরিবর্তিত হয়েছে বা রূপ ধারণ করেছে, আর পূর্ববর্তী যে উ স্বর রয়েছে সেটি অপরিবর্তিত আছে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয়নি। কেন কি, এই যে পূর্ববর্তী উ স্বর এর প্রভাব বেশি, সেই জন্য উ স্বরটি কিন্তু এখানে অপরিবর্তিত আছে, এবং যেহেতু আ স্বরের প্রভাবটা কম, সেই জন্য আ স্বরটি পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে ও স্বরে রূপ ধারণ করেছে। তাহলে এখানে কি হলো, এখানে প্রগত স্বরসঙ্গতি ঘটলো। কেন, আমরা জানি যে প্রগত স্বরসঙ্গতিতে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটি পরিবর্তিত বা রূপান্তরিত হবে। এখানে সেই পদ্ধতি ঘটেছে, সেই ফান্ডামেন্টাল ঘটেছে। কেন কি, এখানে পূর্ববর্তী স্বর হ্রস্ব এর প্রভাবে পরবর্তী আ স্বরটি পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে ও স্বরে পরিণত বা ধারণ করেছে, রূপ ধারণ করেছে, এবং পূর্ববর্তী যে স্বরটি আছে সেটি কিন্তু অপরিবর্তিত আছে। আমরা পরে আলোচনা যাই পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতিতে কি হবে, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী যে স্বরটি আছে সেটি রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে পরবর্তী স্বরটির প্রভাব বেশি থাকবে এবং পূর্ববর্তী স্বরটির প্রভাব কম থাকবে, যার ফলে পূর্ববর্তী স্বরটি তার যে মূল রূপ সেই রূপ থেকে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে অন্য একটি রূপে ধারণ করবে। যেমন একটি উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে, যেমন দেশি থেকে দেশি, এই দেশি শব্দটির মধ্যে আমরা দুটি স্বর পাবো, সেটি হচ্ছে এ এবং ই, এবং দেশি স্বরের মধ্যে, দেশি শব্দটির মধ্যে আমরা দুটি স্বর পাবো, সেটি হচ্ছে ই এবং ই, আর দেশি স্বরের মধ্যে এ এবং ই। দেখো এখানে পূর্ববর্তী স্বর কোনটা, আমাদের এ, এবং পরবর্তী স্বর হচ্ছে ই, তাহলে পরবর্তী স্বরটি কিন্তু এখানে অপরিবর্তিত আছে। এই দেখো পরবর্তী স্বরটি হচ্ছে ই এবং পরবর্তী স্বরের ক্ষেত্রেও অপরিবর্তিত আছে, আর পূর্ববর্তী স্বর হচ্ছে ই, এখানে পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে এ স্বরে পরিণত হয়েছে। তাহলে এখানে কার প্রভাব বেশি, এখানে পরবর্তী স্বরের প্রভাব বেশি। কারণ কি, কারণটা হচ্ছে যে পরবর্তী স্বরটা কিন্তু অপরিবর্তিত আছে আর পূর্ববর্তী স্বরটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ রূপ পরিবর্তন করেছে, সেই জন্য এখানে পরাগত স্বরসঙ্গতি ঘটেছে। আমরা জানি যে পরাগত স্বরসঙ্গতিতে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরটি তার রূপ পরিবর্তন করবে। এখানে তাই ঘটেছে যে পরবর্তী যে ই স্বরটি রয়েছে সেটি অপরিবর্তিত আছে এবং পূর্ববর্তী যে ই স্বরটি সেটি তার রূপ পরিবর্তন করে এ স্বরে পরিণত হয়েছে, তাই এখানে পরাগত স্বরসঙ্গতি ঘটেছে। বিষয়টি তোমাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে গেছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি বারবার বলছি, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি বিষয়টি আরো বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরব। এরপর আমরা চলে যাব মধ্যগত স্বরসঙ্গতি। দেখো মধ্যগত স্বরসঙ্গতি,
মধ্যগত স্বরসঙ্গতিতে কি হবে, পূর্ববর্তী এবং পরবর্তী যে দুটো স্বর থাকবে সেই দুটোর প্রভাবে মধ্যবর্তী যে স্বরটি সেটি পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ ধরো 5 জন খারাপ ছিল, তার মধ্যে একজন ভালো, সে কি করবে, সেই 5 জনের চাপে পড়ে সেও কিন্তু খারাপ হয়ে যাবে। মধ্যগত স্বরসঙ্গতিতে তাই হবে যে পূর্ববর্তী স্বর এবং পরবর্তী স্বর এই দুটো স্বরের প্রভাবে মধ্যবর্তী যে স্বরটি আছে সেটি পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে অনুরূপ ধারণ করবে। বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন বিলাতি। এই বিলাতির মধ্যে আমরা যে স্বরগুলো পাবো সেটি হচ্ছে ই, আ এবং ই, এবং বিলিতির মধ্যে আমরা পাবো ই, 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 বিলিতি স্বরটিকে বিশ্লেষণ করলে। তাহলে দেখো এক্ষেত্রে পূর্ববর্তী স্বর কি ই এবং পরবর্তী স্বরটি কি ই, এই দুটি স্বরের প্রভাবে মধ্যবর্তী যে আ স্বরটি, দেখো পূর্ববর্তী এবং পরবর্তী অপরিবর্তিত আছে, এক্ষেত্রে বিলাতি থেকে বিলিতি যখন হলো এক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত আছে, কিন্তু মধ্যবর্তী যে আ স্বরটি সেটি কিন্তু তার রূপ পরিবর্তন করে ই স্বরে পরিণত হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের প্রভাবে মধ্যবর্তী যে আ স্বরটি আছে সেটি পরিবর্তিত হয়ে ই স্বর রূপ ধারণ করেছে। তাহলে কি হলো, যে পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের দুজনের চাপে পড়ে মাঝখানে যে স্বরটি ছিল সেটি তার রূপ পরিবর্তন করে নিয়ে তাদের রূপ ধারণ করলো। তাহলে কি বললাম, আমরা জানি যে মধ্যগত স্বরসঙ্গতিতে পূর্ববর্তী এবং পরবর্তী দুটি স্বরের প্রভাবে মধ্যবর্তী যে স্বরটি আছে সেটি তার রূপ পরিবর্তন করবে বা রূপান্তরিত হবে। এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, তাই এটি মধ্যগত স্বরসঙ্গতি। আরেকটি উদাহরণ দিই, যেমন জিলাপি থেকে জিলিপি। দেখো জিলাপিতে আমরা পাবো ই, আ, ই, এবং এখানেও ই, জিলিপিতে ই, ই। এক্ষেত্রেও দেখো পূর্ববর্তী ই এবং পরবর্তী ই এর প্রভাবে মধ্যবর্তী যে আ সেই স্বরটি রূপান্তরিত হয়ে বা পরিবর্তিত হয়ে ই স্বরে পরিণত হয়েছে, এবং পূর্ববর্তী এবং পরবর্তী স্বর দুটি কিন্তু অপরিবর্তিত আছে। ক্ষেত্রে এখানে কি হলো, পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের প্রভাবে মধ্যবর্তী আ স্বরটি একইভাবে রূপান্তরিত হয়ে ই স্বরে রূপ ধারণ করেছে। তাহলে এটি কি হলো, এখানে মধ্য স্বরসঙ্গতি ঘটলো। কেন কি, পূর্ববর্তী এবং পরবর্তী দুজনের চাপে পড়ে মাঝখানে যে আ স্বরটি সেটি রূপান্তরিত হয়ে গেছে। তাহলে কি হলো, রূপান্তরিত হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু মধ্য স্বরসঙ্গতি ঘটলো। তাহলে মধ্য স্বরসঙ্গতির মূল মুদ্রা কথা হলো, মধ্য স্বরসঙ্গতিতে আমাদের মনে রাখতে হবে যে পূর্ববর্তী এবং পরবর্তী দুই স্বরের প্রভাবে মাঝখানে যে স্বরটি থাকবে সেটি তার রূপ পরিবর্তন করে নেবে। এবার আসি আমরা অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বরসঙ্গতির ক্ষেত্রে কি ঘটবে, অন্যান্য স্বরসঙ্গতির ক্ষেত্রে উভয় স্বরের প্রভাবে উভয় স্বরের রূপ পরিবর্তন ঘটবে। অন্যান্য স্বরসঙ্গতির ক্ষেত্রে কি বললাম, উভয় স্বরের প্রভাবে উভয় স্বরের রূপ পরিবর্তন ঘটবে। যেমন দেখো মোজা থেকে হয়ে গেল মুজো, মোজা থেকে হয়ে গেল মুজো। তাহলে এই মোজা শব্দের মধ্যে আমরা পাচ্ছি যে স্বরগুলি সেটি হচ্ছে ও এবং আ, এবং মুজো শব্দের মধ্যে পাচ্ছি উ এবং ও। দেখো এক্ষেত্রে দেখো উভয় স্বরের প্রভাব উভয়ই রূপান্তরিত হয়ে গেছে। দেখো পূর্ববর্তী যে উ স্বরটি সেটি রূপান্তরিত হয়ে ও স্বরটি, পূর্ববর্তী যে ও স্বরটি সেটি রূপান্তরিত হয়ে উ স্বরে রূপান্তরিত হয়েছে, এবং পরবর্তী যে আ স্বরটি সেটি রূপান্তরিত হয়ে ও স্বরে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ এখানে কি ঘটলো, উভয়ে পরিবর্তিত হয়ে গেল, অর্থাৎ উভয়ের প্রভাবে উভয়ই পরিবর্তিত হলো। পূর্ববর্তী ও স্বরের প্রভাবে এখানে ও স্বরটি রূপান্তরিত হয়ে উ স্বরে রূপান্তরিত হলো, এবং পরবর্তী আ স্বরটি রূপান্তরিত হয়ে প্রভাবে পরবর্তী ও স্বরটি আ স্বরটি কি হয়ে গেল, ও স্বরে পরিবর্তিত হলো। অর্থাৎ এক্ষেত্রে কি ঘটেছে, অন্যান্য স্বরসঙ্গতি ঘটেছে। কেন কি, আমরা জানি যে অন্যান্য স্বরসঙ্গতিতে উভয় স্বরের প্রভাবে উভয়ের রূপ পরিবর্তিত হয়। আরেকটি উদাহরণ দিচ্ছি, যোগ্য থেকে যুগ্গী। এই যোগ্য থেকে যুগ্গী, যোগ্য আমরা ভাঙলে পাবো ও এবং অ, আর যুগ্গীতে পাবো উ এবং ই। এক্ষেত্রেও দেখো অন্যান্য স্বরসঙ্গতি ঘটেছে। কেন কি, পূর্ববর্তী স্বরটি রূপান্তরিত হয়ে
উ স্বরে পরিণত হয়েছে এবং পরবর্তী অ স্বরটি পরিবর্তিত হয়ে ই স্বরে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রেও কিন্তু উভয় স্বরের প্রভাবে উভয়ের পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রেও কিন্তু কি দেখতে পাচ্ছি, উভয় স্বরের প্রভাবে উভয় স্বরে পরিবর্তন ঘটেছে, সুতরাং এক্ষেত্রে অন্যান্য স্বরসংহতি ঘটেছে। বিষয়টি স্পষ্ট হয়ে গেল তোমাদের কাছে? তাহলে চলো এবার আমরা শিখে নেব ধ্বনি পরিবর্তনের স্থানান্তর থেকে অপিনিহিতি এবং অভিশ্রুতি। ধ্বনি পরিবর্তনে স্থানান্তরের একটি অংশ অপিনিহিতি এবং অভিশ্রুতি। অপিনিহিতি অপিনিহিতি হচ্ছে কি? অপিনিহিতি প্রথমে আমরা জেনে নেব যে শব্দ মধ্যস্থ রশ্মি বা রস্যু তার প্রকৃত অবস্থানে অব্যবহৃত পূর্ববর্তী অবস্থানে উচ্চারিত হওয়ার ঘটনাকে অপিনিহিতি বলে। অর্থাৎ কি হবে, শব্দ মধ্যস্থ রশ্মি বা রস্যু তার অব্যবহৃত উচ্চারণের ফলে পূর্ববর্তী স্থানে এগিয়ে আসবে। অর্থাৎ অপিনিহিতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে শব্দ মধ্যস্থ রশ্মি বা রস্যু তার প্রকৃত জায়গা থেকে অর্থাৎ পূর্ববর্তী জায়গা থেকে এক ঘর এগিয়ে আসে। আবার আমরা দেখতে পারি যে বঙ্গালী এবং ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু অপিনিহিতি ঘটে, সেক্ষেত্রে কিন্তু দু ঘর এগিয়ে আসে রশ্মি বা রস্যু, এটা আমরা দেখতে পারি। তো যাই হোক, আমরা কি দেখব, প্রথমে লক্ষ্য করব অপিনিহিতি ক্ষেত্রে কি ঘটবে। সেটা হচ্ছে যে শব্দ মধ্যস্থ আমাদের রশ্মি বা রস্যু অপিনিহিতি ক্ষেত্রে তার মূল যে জায়গা, পূর্ববর্তী যে জায়গা, সেই জায়গা থেকে এক ঘর আগে চলে আসবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখিনি, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখো, দেখিয়া, দেখিয়া থেকে হলো দেইখা, দেখিয়া থেকে দেইখা। এবার দেখিয়া শব্দটির আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এই বর্ণগুলি আমরা পাবো, এবং দেখিয়া শব্দের বর্ণ বিশ্লেষণ করলে আমরা এই বর্ণগুলি পাবো। এখন লক্ষ্য করো যে এই যে দেখিয়া, দেখিয়া শব্দের মধ্যে রশ্মিটা কোথায় আছে? তিনটি স্বরের পরে আছে, অর্থাৎ একটি ব্যঞ্জনের, অর্থাৎ 1 2 3 4। দেখো রশ্মি যে স্বরটি আছে এখানে 4 নাম্বার আছে দেখিয়া শব্দে, এবং দেইখা শব্দে কত নাম্বার আছে দেখিনি, 1 2 3 3 নাম্বার। দেখো এই দেখিয়া হচ্ছে, দেখিয়া শব্দের মধ্যে স্বরটি ই স্বরটি 4 নাম্বার আছে, এবং দেইখা শব্দের মধ্যে কিন্তু এক ঘর এগিয়ে আসছে, অর্থাৎ 3 নাম্বারে চলে আসছে। তাহলে অভিনেত্রীর ক্ষেত্রে কি বললাম, যে রশ্মি বা রস্যু তার পূর্ববর্তী স্থান থেকে এক ঘর আগে চলে আসবে। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে রশ্মি বা রস্যু একটি ব্যঞ্জনের পরে থাকবে, এবং যখন অপিনিহিতি ঘটবে সেক্ষেত্রে সেটি ব্যঞ্জনের আগে চলে আসবে। বিষয়টি আরো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, তার আগে জেনে নিই অপিনিহিতি কথার অর্থ পূর্বে স্থাপন। অপিনিহিতি কথার অর্থ হলো পূর্বে স্থাপন। তাহলে অপিনিহিতির কয়েকটা শর্ত আমরা ভালোভাবে জেনে নিই। অপিনিহিতির কয়েকটা মূল শর্ত আমরা ভালোভাবে জেনে নিই। যদি এই শর্তগুলি আমরা ভালোভাবে মনে রাখি তাহলে অপিনিহিতি আমাদের কাছে আর কখনোই ভুল হবে না। তাহলে চলো আমরা সেই শর্তগুলো আগে জেনে নিই। 1 নম্বর শর্ত, রশ্মি বা রস্যু কে একটি ব্যঞ্জনে পরে থাকতে হবে। অর্থাৎ অপিনিহিতির ক্ষেত্রে শব্দ মধ্যস্থ যে রশ্মি বা রস্যু তাকে একটি ব্যঞ্জনে পরে থাকতে হবে। শর্ত নাম্বার 2, রশ্মি বা রস্যুকে শব্দের তৃতীয় বা তৎপরবর্তী ধ্বনি হতে হবে। অর্থাৎ রশ্মি বা রস্যু শব্দের তৃতীয় অর্থাৎ 3 নাম্বার বা তারপরের ধ্বনি হতে হবে, তার পরবর্তী ধ্বনি হতে হবে। 2 নাম্বার হলে হবে না, 1 নাম্বার হলে হবে না, তাহলে কিন্তু স্বরসঙ্গতি হবে না। সেক্ষেত্রে কিন্তু কি স্বরসঙ্গতি শর্ত লঙ্ঘন হবে, সেক্ষেত্রে স্বরসঙ্গতি হবে না। অর্থাৎ এই রশ্মি বা রস্যু যদি 1 নাম্বার বা 2 নাম্বার স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বরসঙ্গতি হবে না। কেন কি? স্বরসঙ্গতি সেখানে শর্ত লঙ্ঘন হবে। 3 নাম্বার, অপিনিহিতির ফলে রশ্মি বা রস্যু কখনো শব্দের গোড়ায় আসে না।
একদম ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। কি? অপিনীতির ফলে রসি বা রসু কখনোই শব্দের গোড়ায় আসবে না, মাথায় রাখতে হবে। বিষয়টি আরো স্পষ্ট করে দিচ্ছি আমি উদাহরণ দিই। যেমন আজি থেকে আইচ। দেখো এই যে আজি, এখানে কিন্তু শব্দের পূর্বেই কিন্তু একদম গোড়ায় কিন্তু রশ্মি বলে কিছু নেই। যখন আইচ হয়ে গেল তখন কিন্তু রশ্মিটা শব্দের গোড়ায় আসেনি। অর্থাৎ আমি কি বলছি, যে শব্দে অপিনীতির ফলে রসি বা রস্যু কখনো শব্দের গোড়ায় আসবে না। দেখো আজি থেকে যখন আইচ হলো অর্থাৎ অপিনীতি ঘটলো তখন কিন্তু রশিটা শব্দের গোড়ায় আসেনি এখানে। এবার রুলস নাম্বার, এটা গেল 3। এবার রুলস নাম্বার 1 নাম্বার কি বলছি, যে রসি বা রস্যুকে একটি ব্যঞ্জনে পরে থাকতে হবে। দেখো এই আদি শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে এগুলো পাচ্ছি বর্ণ, এবং আই শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাচ্ছি আমরা এগুলো। এবার শর্ত নাম্বার 1, দেখো এই আজি থেকে যখন আইজ হলো তখন আমরা কি বলেছি 1 নম্বরে, যে রসি বা রস্যুকে একটি ব্যঞ্জনে পরে থাকতে হবে। দেখো এই যে আজি, আজির মধ্যে এই যে রসিটা সেটি কিন্তু একটা ব্যঞ্জন অর্থাৎ বর্গজ ব্যঞ্জনের পরে আছে। শর্ত 1 নম্বর মিলে গেল। নাম্বার 2 শর্ত, রসি বা রসুকে শব্দের তৃতীয় বা তৎপরবর্তী ধ্বনি হতে হবে। দেখো আমরা যদি কাউন্ট করি আজি শব্দের মধ্যে 1 বর্গজ 2 এবং রসি হচ্ছে 3, অর্থাৎ কি বলছি, রসি বা রসুকে শব্দের তৃতীয় বা তৎপরবর্তী ধ্বনি হতে হবে। এখানে কিন্তু রসি ধ্বনিটা কত 3 নম্বরে আছে, তাহলে শর্তটা মেনে নিচ্ছে, সেই জন্য এটা কিন্তু কি অপিনীতি। যদি 2 নম্বরে হতো তাহলে কিন্তু শর্ত লঙ্ঘন হতো, সেক্ষেত্রে অপিনীতি হতো না। এবার আজি, আজি থেকে যখন আইজ হলো তখন দেখো কি হলো, এই দেখো এই রশিটা ছিল 3 নম্বরে আজিতে, এবং অপিনীতি যখন ঘটে গেল তখন কিন্তু এক ঘর এগিয়ে এলো, অর্থাৎ 2 নম্বরে চলে আসলো, রশিটা 2 নম্বরে চলে আসলো। কি বলেছি, যে অপিনীতি সময় অপিনীতি যখন ঘটবে তখন রশি বা রস্যু তার পূর্ববর্তী স্থান থেকে এক ঘর আগে চলে আসবে। এখানে এক ঘর আগে চলে আসলো, এখানে 3 নম্বর ঘরে ছিল, এখানে 2 নম্বর ঘরে চলে আসলো। এবার কি বলেছি, একটি ব্যঞ্জনের পূর্বে হবে, একটি ব্যঞ্জনের পূর্বে, এই যে বর্গজ ব্যঞ্জন তার পূর্বে চলে আসছে রশি ধ্বনিটা। আর রশিটা কখনোই শব্দের গোড়ায় আসেনি, এখানে আসেনি, অর্থাৎ অপিনীতি প্রত্যেকটা শর্ত এখানে মেনে নিয়েছে। যেহেতু অপিনিহিতি প্রত্যেকটা শর্ত এখানে মানা হয়েছে সেই জন্য এটি অপিনিহিতি। যদি এই শর্তগুলির মধ্যে একটি শর্ত লঙ্ঘন হতো তাহলে কিন্তু অপিনীতি হবে না। অর্থাৎ রসি বা রসু কখনো শব্দের গোড়ায় আসবে না, রসি বা রসু তৃতীয় বা তৎপরবর্তী ধ্বনি হতে হবে, এবং অপিনীতির ক্ষেত্রে সর্বদা রসি বা রসু তার পূর্ববর্তী স্থান থেকে এক ঘর আগে চলে আসে। এবার আরেকটি উদাহরণ দিই, কালি থেকে কাইল। কালি থেকে কাইল, এটা কালি আছে, এটা ভুল হয়েছে, এটা কাইল হবে, কাইল হবে। তাহলে কালি থেকে কাইল, দেখো এই কালি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো ক আ ল ই, আর কাইল শব্দটিকে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো আমরা ক আ ই ল অ, এই স্বরগুলি পাবো। তাহলে দেখো এক্ষেত্রে যে এই যে কাল, কালি, এই কালি শব্দটির মধ্যে কত নম্বর আছে, স্বরধ্বনিটি অর্থাৎ ই ধ্বনিটি 4 নম্বর আছে, 4 নম্বর আছে। তাহলে এটি মেনে নিয়েছে, আমরা বলছি তৃতীয় বা তৎপরবর্তীতে হতে হবে, এখানে 4 নাম্বার আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো যে একটি ব্যঞ্জনে পরে থাকতে হবে, এখানে ল ব্যঞ্জন আছে 3 নম্বরে, তারপরে আছে স্বরটি, ঠিক আছে। এবার যখন অপিনীতি ঘটলো তখন কি হলো, এই 4 নাম্বার থেকে স্বরধ্বনি ইটি এগিয়ে কত নম্বর আসলো, দেখো এখানে 4 নম্বরে ব্যঞ্জন ধ্বনিটি 4 নম্বরে চলে গেল, স্বরধ্বনিটি 3 নম্বরে চলে আসলো, অর্থাৎ এক ঘর এগিয়ে চলে আসলো। এখানে দেখো এই স্বরধ্বনিটি কিন্তু শব্দের গোড়ায় চলে আসেনি, অর্থাৎ আয়ের আগে চলে আসেনি, সুতরাং এখানে প্রত্যেকটি শর্তকে মেনে নিয়েছে, মানা হয়েছে, তাহলে এটি অপিনীতি, এখানে কিন্তু অপিনীতি ঘটেছে। বিষয়টি স্পষ্ট হয়ে গেল, আশা করি বিষয়টি তোমাদের কাছে আমি সুন্দরভাবে বোঝাতে পারছি। তোমরা যদি এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি বিষয়টি নিয়ে আরো সুন্দরভাবে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে অভিশ্রুতি।
তাহলে এবার আমরা অভিশ্রুতি বিষয়টি আলোচনা করি। এই ছিল অপিনিয়তি। এবার অভিশ্রুতি বিষয়টি আলোচনা করি। অভিশ্রুতি, অভিশ্রুতিতে কি হবে? অপিনিহিত রসি বা রসু পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরের যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। অর্থাৎ অপিনিহিত রশ্মি বা রস্যু পাশাপাশি স্বরধ্বনির সাথে সন্ধিতে মিলিত হবে, হওয়ার ফলে এই সন্ধির ফলে যে ধ্বনিটির যে পরিবর্তন ঘটবে তাকে অভিশ্রুতি বলে। অর্থাৎ অভিশ্রুতিতে কি ঘটবে, মূল ফান্ডাটা যেটা হলো মনে রাখতে হবে যে অভিশ্রুতিতে দুটি স্বর পরস্পর মিলিত হয়ে সন্ধিতে মিলিত হয়ে নতুন একটি স্বরের কি রূপ দিবে। কিন্তু তারা যে দুটি স্বরের মধ্যে সন্ধি হলো সেই দুটি স্বর কিন্তু সেখানে থাকবে না, বিলীন হয়ে যাবে এবং নতুন একটি স্বরের জন্ম হবে। অর্থাৎ অভিশ্রুতিতে পূর্ববর্তী যে দুটি স্বর সন্ধিতে মিলিত হয়ে নতুন স্বরের জন্ম দিবে, তারা নতুন স্বরের জন্ম দিবে, সন্ধিতে মিলিত হয়ে নতুন স্বরের জন্ম দিবে, কিন্তু তাদের অস্তিত্ব আর থাকবে না, অর্থাৎ তারা বিলীন হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। অভিশ্রুতিতে পূর্ববর্তী যে স্বর দুটি সন্ধিতে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে নতুন স্বরের জন্ম দিবে, কিন্তু তাদের আর অস্তিত্ব থাকবে না, তারা বিলীন হয়ে যাবে। তারা বিলীন হয়ে যাওয়ার ফলে নতুন একটি স্বর তার জন্ম অর্থাৎ রূপ ধারণ করবে, নতুন একটি স্বর রূপ ধারণ করবে। অর্থাৎ তারা পরস্পরের মধ্যে সন্ধিতে মিলিত হওয়ার ফলে নতুন একটি স্বরের জন্ম হবে বা নতুন একটি স্বরের রূপ নেবে। তো বিষয়টি আরো স্পষ্ট করে দিচ্ছি একটি উদাহরণ দিয়ে। যেমন দেখো, দেখিয়া, আমাদের দেখিয়াটা দরকার নেই, দেইখা থেকে দেখে, দেইখা থেকে দেখে। এই দেইখা থেকে দেখে অর্থাৎ দেখা শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করতে পাবো, আমরা এই বর্ণগুলি পাবো। তোমরা বর্ণ বিশ্লেষণ করবে প্রত্যেকেই, তাহলে বুঝতে পারবে এই শব্দগুলি, এই বর্ণগুলি পাবে। এবং দেখে শব্দটিকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা এই বর্ণগুলি পাবো। এবার দেখো এখানে বিষয়টা কি হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো যে এই ই স্বরধ্বনি, ই স্বরটি, এবং বলছি আমি অভিনীতে ই বা রস্যু পাশাপাশি স্বরধ্বনি সঙ্গে, পাশাপাশি স্বরধ্বনি কোনটি? এই দুটি স্বরধ্বনি নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ভাবে সন্ধি করলো। নিজেদের মধ্যে সন্ধি করার ফলে কি হলো, পরবর্তীতে যখন দেখা থেকে দেখে হলো তখন নতুন একটি স্বরের জন্ম হবে। কি স্বর জন্ম হলো? দেখো এখানে দ ছিল, এখানে দ আছে, এখানে এ ছিল, এখানেও এ আছে, এবার এখানে খ আছে, এখানে খ আছে। এবার দেখা থেকে তো দেখে আসে না, তার মাঝখানে একটা স্টেপ আছে দেখে, সেই জন্য জটা এখানে লোপ পেয়েছে দেখে। এটা আমরা করিনি, সরাসরি করে দিলাম দেখে, যেহেতু দেখেতেই অভিশ্রুতি ঘটবে। দেখো প্রত্যেকটা জিনিসে আছে, কিন্তু এই ই এবং আ নিজেদের মধ্যে সন্ধির ফলে নতুন যে স্বরের জন্ম দিল সেটি হচ্ছে এ স্বরটির জন্ম দিল। অর্থাৎ ই এবং আ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সন্ধির ফলে নতুন একটি স্বরের জন্ম দিল, সেটি হচ্ছে এ। এই যে নতুন একটি স্বর জন্ম নিল বা রূপ ধারণ করলো কিন্তু অভিশ্রুতি। অর্থাৎ অভিশ্রুতিতে মনে রাখতে হবে যে রসি বা রস্যু পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ ভাবে সন্ধিতে মিলিত হয়ে তারা নতুন একটি স্বরের রূপ ধারণ করবে বা জন্ম দেবে এবং তারা নিজেরা বিলীন হয়ে যাবে। দেখো এই রসি বা রস্যু কিন্তু এখানে বিলীন হয়ে গেছে। এই দেখে শব্দের মধ্যে যখন আমরা বিশ্লেষণ করেছি, এখানে কিন্তু রসি বা রস্যু কোথাও, রসি বা আ এখানে কোথাও নেই, এখানে বিলীন হয়ে গেছে। তারা বিলীন হয়ে এই এ স্বরের জন্ম বা রূপ দিয়েছে। এটা হচ্ছে মূল ফান্ডা, যে অভিশ্রুতির ক্ষেত্রে রসি বা রস্যু তারা পাশাপাশি স্বরের সঙ্গে সন্ধিতে মিলিত হবে এবং তারা নিজেরা বিলীন হয়ে যাবে। মিলিত হওয়ার ফলে বিলীন হয়ে গিয়ে তারা নতুন একটি স্বরে রূপ ধারণ করবে, সেটি হচ্ছে অভিশ্রুতি। এই যে নতুন একটি স্বরূপ ধারণ করলো এটি হচ্ছে অভিশ্রুতি। আরেকটি উদাহরণ দিই আমরা, এই বলিয়াটা আমাদের দরকার নেই, বললা বলে।
এই বইলা শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি এই বর্ণগুলি পাবো, এবং বলে শব্দটিতে এই বর্ণগুলি পাবো। এক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে, এই ই অ এর সঙ্গে এবং আয়ের সঙ্গে এই দুটো স্বরকেই প্রভাবিত করেছে, প্রভাবিত করে নিজেদের মধ্যে সন্ধি স্থাপন করেছে, অভ্যন্তরীণ সন্ধি ঘটেছে। ই ই এবং অ এবং আ এই দুটাও স্বরকেই নিজের অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত করে পরবর্তীতে এই এই ও স্বরের রূপ দিয়েছে। দেখো এখানে এই ই অ এবং আ এই দুটি ধ্বনির সঙ্গে অভ্যন্তরীণ ভাবে মিলিত হলো, মিলিত হয়ে এই ও নতুন স্বরের রূপ ধারণ করলো। এক্ষেত্রে দেখো যখন বইলা থেকে বলে হলো তখন কিন্তু এই অ আর আ বা ই এরা কিন্তু কেউই এখানে নেই, এখানে বিলীন হয়ে গেছে। আমি বলেছি আগে যে অভিশ্রুতি ক্ষেত্রে রসি বা রসু তারা অভ্যন্তর সন্ধিতে মিলিত হওয়ার ফলে নিজেরা বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে গিয়ে একটি নতুন স্বরের রূপান্তরিত বা রূপ ধারণ করবে। এখানে কিন্তু তাই রূপ ধারণ করেছে ও বলে, তাই এখানে কিন্তু কি অভিশ্রুতি ঘটেছে। আশা করি বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এরপরেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে যে তোমরা কোথাও বুঝতে পারছো না, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি বিষয়টিকে আরো সুন্দরভাবে আরো বিশ্লেষণ করে বোঝাবো। যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনা, স্বরসঙ্গতি, অপিনীতি এবং অভিশ্রুতি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই আলোচনাটি তোমাদের বা ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটি যদি এই আলোচনার পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো যদি ডাউট থাকে তাহলে সেটা জানাবে। আমি যথারীতি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি সেটা কমেন্টের মাধ্যমে সলভ না করা যায় সেটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা পর্ব করে দেব। তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে লাইক করবে। লাইক করলে আমি অনেকটাই মোটিভেটেড হব, আর মোটিভেটেড হলে আমারও ভালো লাগবে নতুন নতুন পর্ব নিয়ে আসতে। আমি চেষ্টা করব খুব শীঘ্রই সপ্তাহে 2টো করে পর্ব দেওয়ার জন্য, যেটা বলেছি আমি সোমবার এবং শুক্রবার রাত 9টায় প্রতিদিনই একটা করে নতুন পর্ব থাকবে। এখন আমি কয়েকদিন ব্যাকরণের পর্বই দিব, তারপর আমরা টেক্সটের আলোচনায় যাব। টেক্সটের আলোচনাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের পর্ব বা আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।